আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে। সাথে আছে আমি মাহমুদা মনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গ্রীষ্মের আগে লোডশেডিংয়ে বিপর্যস্ত দেশের বেশিরভাগ অঞ্চল। বিদ্যুৎ উৎপাদনে ঘাটতির কথা মানছেন খোদ বিদ্যুৎ প্রতিমন্ত্রী। বলছেন জ্বালানির অভাব মিটিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করছেন তারা। যদিও একজন জ্বালানি বিশেষজ্ঞের মতে সামনের গরমে চলমান বিদ্যুৎ সংকট আরও বাড়বে। সজল দাসের প্রতিবেদন। চৈত্রের তাপদাহে বিপর্যস্ত জনজীবন, প্রচন্ড গরমে বিপাকে মানুষ, যাতে বাড়তি মাত্রা যোগ করেছে বিদ্যুতের আসা যাওয়া। বিশেষ করে দেশের গ্রামীণ জনপদে চরমে পৌঁছেছে লোডশেডিং। বাচ্চা কাচ্চা তীব্র গরমে ঘামাচি এবং বিভিন্ন অসুখ হচ্ছে। রাত্রে 5-6 বার কারেন্ট যায়, ঘুমাইতেই পারি। কারেন্টের না থাকার কারণে আমাদের ব্যবসায় খুব ক্ষতি হয়ে যাচ্ছে। দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বেড়েছে, ঘরে ঘরে পৌঁছানো হয়েছে বিদ্যুৎ সংযোগ, কিন্তু তবুও মিটছে না চাহিদা। বলা হয় বাংলাদেশের এই মুহূর্তে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা চাহিদার তুলনায় অনেক বেশি, কিন্তু তবুও কেন লোডশেডিং? হঠাৎ গরমের তীব্রতা বেড়ে যাওয়ায় চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম। পাওয়ার সেলের তথ্য বলছে গেল সপ্তাহে নিয়মিত চাহিদার তুলনায় বিদ্যুৎ ঘাটতি ছিল 1 থেকে 2000 মেগাওয়াট পর্যন্ত। যদিও রবিবার যে তথ্য কমিয়ে দেখানো হয়েছে 600 মেগাওয়াটের আশেপাশে। এই ঘাটতির কারণ ব্যাখ্যা দিতে গিয়ে খোদ মন্ত্রী বলছেন জ্বালানির অভাবে সক্ষমতা থাকলেও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না। আমাদের 17,500 মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া প্রস্তুত, কিন্তু এখন যেমন 14,500 উপরে উঠলেই আমাদের বেশ খানিকটা লোডশেড হচ্ছে বিভিন্ন জায়গাতে। তাই আমি মনে করি এটার পেমেন্ট গুলো ডিউজ হয়ে গেছে, সেগুলো হয়তো সাময়িক, সেগুলো হয়তো দিতে পারলে আমাদের এখানে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ আমরা দিতে পারবো। ঈদের পরে আমরা আশা করি বেটার হতে পারে। বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি হিসেবে গ্যাসই দেশের প্রধান নির্ভরতা। মোট উৎপাদিত বিদ্যুতের প্রায় 46% আসে গ্যাস থেকে। এছাড়া কয়লা থেকে 22.3% আর ডিজেল ফার্নেস তেলে 24.18%। এই জ্বালানির বেশিরভাগই এখন আমদানি করতে হয়। এই বিশেষজ্ঞ বলছেন জ্বালানি সমস্যার সমাধান না হলে বিদ্যুতের চলমান ঘাটতি সামনে আরো প্রকট হবে। উৎপাদন ক্ষমতা ব্যবহার করতে পারার মতো জ্বালানি সরবরাহ করতে পারলে বিদ্যুৎ উৎপাদন হয়। এখন বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা রয়ে গেছে, কিন্তু কোনোভাবেই জ্বালানি সরবরাহ দেখা যাচ্ছে যে বিগত 3-4 বছরে এই অবস্থাটা বেশি প্রকট হয়েছে। অন্যায় অযৌক্তিক ব্যয় প্রতিরোধ না করে যদি এটা অব্যাহত রাখে, তাহলে ভর্তুকি প্রত্যাহার করা বা ভর্তুকি দেওয়া বা মূল্য বৃদ্ধি করে এই ঘাটতি সমন্বয় হবে না। দেশে মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 26,000 মেগাওয়াটের বেশি, আর চাহিদা 17 থেকে 18,000 মেগাওয়াট। সজল দাস, নিউজ 24, ঢাকা। তীব্র খরার সাথে ঘন ঘন লোডশেডিংয়ে সেচ সংকটে পড়েছেন বুড়ো চাষিরা। ধানের থোর আসার এ সময়ে যখন জমিতে পানি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তখন এই সেচ সংকট দুশ্চিন্তায় ফেলেছে তাদের। এই পরিস্থিতিতে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের কৃষকরা বাধ্য হচ্ছেন বিকল্প হিসেবে ডিজেল চালিত যন্ত্র দিয়ে সেচ চালিয়ে নিতে। তবে এতে একদিকে যেমন খরচ বেড়ে যাচ্ছে, অন্যদিকে ধান উৎপাদন কমে যাওয়ার আশঙ্কাও দেখা দিচ্ছে। সহকর্মীদের সহায়তায় কুষ্টিয়া থেকে জাহিদুজ্জামানের প্রতিবেদন। গরম শুরু হতে না হতেই পুরনো যন্ত্রণায় বোরো চাষিরা। দিনে রাতে ঘন ঘন লোডশেডিং। বিদ্যুৎ বিভাগের হিসেবে রংপুর, রাজশাহী, বগুড়ায় চাহিদার তুলনায় বিদ্যুৎ মিলছে অর্ধেক। একদিকে তীব্র খরায় শুকিয়ে যাচ্ছে ধানের ক্ষেত, অন্যদিকে সময় মতো বিদ্যুৎ না পেয়ে বন্ধ রাখতে হচ্ছে সেচ যন্ত্র। বিকল্প ডিজেল চালিত পাম্পে খরচ বেশি, তাই আগ্রহ কম কৃষকের। সকাল থেকে 3 ঘন্টা লাইন নাই, এখন একটু লাইন আসছে, 10 মিনিট চললো, 10 মিনিট পরে আবার বন্ধ হয়ে গেল। আমাদের আগে যে চাষ কামে যে খরচ হইতো তার চাইতে এখন ডবলের চাইতেও বেশি খরচে দাঁড়াচ্ছে। লোডশেডিং কৃষকের সেচ সংকটকে আরো তীব্র করেছে দেশের দক্ষিণ পশ্চিমে। পাম্প নষ্ট থাকায় একে তো বন্ধ রয়েছে দেশের বৃহত্তম গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প, অন্যদিকে পানির স্তর নিচে নেমে যাওয়ায় ডিজেল চালিত সেচ যন্ত্র দিয়েও ঠিকমতো উঠছে না পানি। বিদ্যুতের অভাবে আমরা পানি পাচ্ছি না। এবার তো যদি লোডশেডিং হলে আমার কৃষক তো আমরা বাঁচবো না। বোরো চাষে এখন ধান গাছে থোর আসার সময়। এ সময় খেতে পানি না থাকলে যেমন কমবে শীষের সংখ্যা, তেমনই ধানের চিটা হওয়ার সংখ্যাও বাড়বে। একই সাথে উচ্চ তাপমাত্রায় খেতে পানি না থাকলে দেখা দিতে পারে ব্লাস্ট রোগ, যাতে পুরো ফলনই পড়বে হুমকির মুখে। যখন পানি পায় না বোরো ধান, তখন দেখা যাচ্ছে যে কুশির সংখ্যা কমে যায়। কুশির সংখ্যা কমে গেলে স্বাভাবিকভাবে এটা তার গোছার উপরে তার প্রভাব পড়ে যাবে, গোছাটাও কমে যাবে। যখন দিনে তাপমাত্রা বেশি থাকে
রাতে হঠাৎ করে তাপমাত্রা কমে যায়, ঠান্ডা থাকে। এই যে অবস্থা বা এই কন্ডিশন, ফেভারেবল কন্ডিশন হয়, সেটা ব্লাস্ট রোগের জন্য খুব ফেভারেবল কন্ডিশন হয়। এমন পরিস্থিতিতে গ্রাম অঞ্চলে সেচ এলাকায় লোডশেডিং কমিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আহ্বান জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। বিদ্যুৎ বিভাগকে আমরা অবহিত করেছি যে এরিয়ায় আমাদের ধান উৎপাদন হচ্ছে সেই অঞ্চলগুলোতে যেন সেচের যে নির্ধারিত সময়, সেই সময়ে যেন তারা লোডশেডিং কম করে। সংকট কাটাতে চেষ্টা চলছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। লোডশেডিং সহ সেচের নানা সংকটে এবার জমি ভিজিয়ে রাখতেই পারছেন না তারা। বলছেন এর নেতিবাচক প্রভাবে এবার বোরো উৎপাদন কমে যাবে। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া। ব্রাজিলের কাছে তৈরি পোশাকের শুল্ক মুক্ত প্রবেশাধিকার চায় বাংলাদেশ। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর একথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আসানুল টিটু। আর চুক্তি সইয়ের পর ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা বলেন, ব্রিক্সে যুক্ত হতে বাংলাদেশকে সমর্থন দেবে ব্রাজিল। 2 দিনের রাষ্ট্রীয় সফরে সকালে ঢাকা পৌঁছান ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। দুপুরে বৈঠক করেন বাণিজ্য প্রতিমন্ত্রীর সাথে। আলোচনায় ছিল পারস্পরিক বাণিজ্য সহযোগিতা, দুই দেশই তুলে ধরে সম্ভাবনার ক্ষেত্র। পরে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, শুল্কমুক্ত বাজার নিয়ে আলাপ হয়েছে। ব্রাজিলও নতুন পণ্য রপ্তানিতে আগ্রহী। ওদের থেকে যে কটনটা আমরা নিয়ে আসতেছি, সেই কটনের তৈরি গার্মেন্ট যেন আমরা ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস পাই। ওদের অ্যানিম্যাল প্রোটিনটা একটা ফোকাসে ছিল আর কি। এবং আমরা আগামী কোরবানিকে সামনে নিয়ে আমি পার্সোনালি তাদেরকে রিকোয়েস্ট করছি যে কেন লাইভ ক্যাটেল, কেন যদি সস্তাই হয় তাহলে আমাদের দেশে লাইভ ক্যাটেল আনার কোনো ব্যবস্থা করা যায় নাকি। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের সাথে কারিগরি সহযোগিতার চুক্তি সই করে ব্রাজিল। মাউরো ভিয়েরা বলেন, বাংলাদেশের সাথে বাণিজ্য অংশীদারিত্ব বাড়াতে আগ্রহী তার দেশ। জোরালো বিবেচনায় থাকবে ব্রিক্সের সদস্য পদে যুক্ত হওয়াও। We will examine the candidature of other countries, and Bangladesh is a country very close to us with shared principles, shared positions. We will consider it from our side very strongly and positively. We have similar agendas which will allow us to work together and to develop even more our bilateral relations. শুধু ব্রাজিল বাংলাদেশ নয়, আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণেও দুই দেশ একে অপরকে সহযোগিতা করবে বলে প্রত্যাশা করেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা। পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের সময় হলো একটা বিরতি নেবার। ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে। ব্যাংক ঋণের উচ্চ সুদ হারের কারণে ব্যবসা করা কঠিন হয়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের। রোববার দুপুরে রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ERF আয়োজিত এক প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন তারা। এই সময় 2022-23 অর্থ বছরের বাজেটের সমালোচনা করেন সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান। আর অর্থ প্রতিমন্ত্রী জানিয়েছেন, আসছে বাজেটের লক্ষ্য হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। রোববার সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ও আগামী বাজেট বিষয়ক সেমিনারের আয়োজন করে অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন ERF, যেখানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী, অর্থনীতিবিদ ও সরকারের প্রতিমন্ত্রী। সেমিনারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বৃদ্ধির সমালোচনা করেন ব্যবসায়ীরা। জানান, বাংলাদেশের প্রেক্ষাপটে সুদহার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। আপনি যখন ইন্টারেস্ট রেট বাড়াচ্ছেন টু কন্ট্রোল ইনফ্লেশন বলে দ্রব্যমূল্য দাম কন্ট্রোল করতে পারবেন, ওটা কোনো এফেক্টই আসবে না। উল্টো কি হচ্ছে, আমরা যারা ব্যবসা করে থাকি আমাদের ক্ষতিটা হচ্ছে। তা এদিকে ইনফ্লেশন, এদিকে প্রোডাকশন রিকোয়ারমেন্ট ইজ লেস, ওদিকে এনার্জির প্রবলেম, এনার্জি স্টেবলও না। আবার আমরা চাই যে আমাদের ইকোনমিটা ঘুরবে। করোনা পরবর্তী 2 অর্থবছরের বাজেট বাস্তবতার নিরিখে তৈরি হয়নি, ফলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব হয়নি বলে সমালোচনা করেন এই অর্থনীতিবিদ। কিছু কিছু কারেক্টিভ স্টেপ 2022-23 আমাদের যখন বাজেট প্রণয়ন হয় তখন নেয়ার, আমরা সেটা নেই, যেটার খেসারত আমরা পাচ্ছি। এ সময় আগামী বাজেটে সামাজিক নিরাপত্তাকে গুরুত্ব দেওয়ার কথা জানান অর্থ প্রতিমন্ত্রী। বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই হবে আসছে বাজেটের মূল লক্ষ্য। 2024-25 অর্থ বছরের বাজেটের অগ্রাধিকার সমূহ বাজেট ঘাটতি ধারণযোগ্য পর্যায়ে রেখে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং মুদ্রানীতির সফল বাস্তবায়নের জন্য সাপোর্টিভ ফিসক্যাল স্ট্যান্স গ্রহণ করা।
এ সময় রপ্তানি বৃদ্ধির জন্য নতুন বাজার অনুসন্ধানে সরকার উৎসাহ দিচ্ছে বলেও জানান অর্থ প্রতিমন্ত্রী। উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য দক্ষতা উন্নয়ন আমাদের অবশ্য করণীয়। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। সড়ক, নৌ কিংবা রেল পথে এবারের ঈদযাত্রা এখন পর্যন্ত ভোগান্তিহীন। বাসে নেই ভিড় হুড়োহুড়ি, তেমনি রেলেও নেই শিডিউল বিপর্যয়। তবে কিছুটা যাত্রী চাপ বেড়েছে সড়ক পথে। ডিজিটাল প্ল্যাটফর্মে টিকিট হওয়ায় একই সিটির একাধিক বিক্রি হয়েছে বলে রয়েছে অভিযোগ। স্টেশন ম্যানেজার বলছেন, কালো বাজারিরা এখন ডিজিটালি জাল টিকিট তৈরি করে বিক্রি করছে। তবু বিষয়টি নিয়ে কাজ হচ্ছে বলে জানান রেল কর্তৃপক্ষ। রাজধানীর কমলাপুর রেল স্টেশন দেখে বোঝার উপায় নেই, এখন চলছে ঈদযাত্রা। ঈদের সময় ঘরমুখী মানুষের চাপে প্ল্যাটফর্ম কাঁপছে না, যাত্রী সামাল দিতে করতে হচ্ছে না হ্যান্ড মাইকিং। যাত্রী নিয়ে প্রতিটি ট্রেন ছেড়ে যাচ্ছে নির্বিঘ্নে। এই গাড়ি আমরা আসার পরেও এমন দিন গেছে 10টা পর্যন্ত 12টা পর্যন্ত বসে আছি, গাড়ি পাইনি। কিন্তু এবার ইনশাল্লাহ আবার আমরা ঠিক মতো গাড়ি পাচ্ছি। দীর্ঘ 5 বছর থেকে ট্রেনে যাওয়া আসা করি, আমার কাছে এরকম চোখে কোনো লক্ষ্য পড়ে নেই। আমরা অনার্সই আমরা যাওয়ার চেষ্টা করতে পারতেছি ট্রেনে ইনশাল্লাহ। একদম খুবই ভালো পরিবেশ, চমৎকার। আমরা যদি এরকম যদি থাকে তাহলে আসলে অনেকেই আমাদের মতো মানুষ যারা আগে বাসে যাতায়াত করতাম তারা ট্রেনটাকেই প্রেফার করব, কারণ এটা আরামদায়ক জার্নি। তবে সমস্যা হচ্ছে টিকিট নিয়ে। একই সিটে টিকিট রয়েছে একাধিক লোকের, এতে বাড়ছে বিপত্তি। টিকিট হাতেই কিন্তু যেতে পারছেন না অনেকে। আমরা যে 4টা অনলাইনে কেটেছি ওনারাও কেটেছে একই টিকিট, তো ওনারা 4 জন ওখানে গেছে, আমরা যেতে পারি নাই আর কি। আসার সময় কোনো টিকিট পাওয়া যায় না। ওইটা স্টেশন থেকে আপনার যদি টিকিটের দাম হয় 190 টাকা, ওরা 300 টাকা নেয়। স্টেশন ম্যানেজার বলছেন, এমন ঘটনা হচ্ছে জাল টিকিট সংগ্রহকারীদের ক্ষেত্রে। নির্দিষ্ট প্ল্যাটফর্ম ছাড়া অন্য কোথাও হতে টিকিট সংগ্রহ থেকে বিরত থাকার অনুরোধ করেন তিনি। কারো কাছ থেকে টিকিট কিনবেন না, প্রতারিত হবেন না। কিন্তু যারা প্রতারিত হচ্ছেন তারা বাইরে থেকে অন্য কারো কাছ থেকে এডিটিং করা টিকিট কিনে প্রতারিত হচ্ছেন। এদিকে কিছুটা যাত্রী চাপ বেড়েছে সড়ক পথে, ফলে কোনো কোনো মহাসড়কে গাড়ির চাপ বেড়ে চলছে ধীর গতিতে। সড়ক পথে ভাড়া আর সময় নিয়ে অভিযোগ থাকলেও যাত্রা ভোগান্তিহীন বলছেন যাত্রীরা। ঈদের সাথে বাড়ির সবার সাথে আব্বা আমার সাথে ঈদ করবো, ভালো লাগছে যে যাইতে পারবো। এখন পদ্মা সেতু হয়েছে, ট্রেন যাচ্ছে, অতএব যাত্রী সুবিধা পাইছে, এর জন্য আমাদের এখানে যাত্রী কম না। 14 জন এই গাড়িটা আনছি, খালি একজনও নাই, এখন 14 জন গাড়ি আছে। সবকিছু ঠিক থাকলে নারীর টানে বাড়ির পথে পথিকদের কিছুটা স্বস্তি হবে এবারের ঈদযাত্রায়। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা। এবার ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন বিকাশে ঈদ কেনাকাটা। দর্শক স্বাগত জানাচ্ছি ঈদ উপলক্ষে নিউজ 24-এর বিশেষ আয়োজন বিকাশে কেনাকাটায়। আজ আমরা এসেছি রাজধানীর ধানমন্ডিতে ইউএসওর একটি শোরুমে, যেখানে ঈদ উপলক্ষে আপনি এখান থেকে কেনাকাটা করলে ইনস্ট্যান্ট 10% ক্যাশব্যাক পাচ্ছেন। সেই সঙ্গে একজন ক্রেতা একদিনে সর্বোচ্চ 100 টাকা এবং এই অফার চলাকালীন সর্বোচ্চ 200 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন। ইউএসওর এই শোরুমটিতে কিচেন অ্যাক্সেসরিজ, সিরামিক্স, হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট, কসমেটিক্স, স্কিন কেয়ার, ফ্যাশন অ্যাক্সেসরিজ, যার মধ্যে রয়েছে সানগ্লাস, হ্যাট, স্লিপার এবং বিভিন্ন রকমের টয়েস। বেবিদের জন্য আর কি ডল বা একটু গিফটস কেনার জন্য আসছি। সো দেখলাম বিকাশও একটা অফার দিচ্ছে। আমাদের রেসপন্স সবসময়ের জন্যই ভালো। যেমনটি উনি বলছিলেন যে ঈদ উপলক্ষে আপনি ইউএসএর এই শোরুমটি থেকে কেনাকাটা করে বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে ইনস্ট্যান্ট 10% ক্যাশব্যাক পাচ্ছেন। আপনাদের জন্য এই অফার চলবে 4 রাত পর্যন্ত। বিকাশের মাধ্যমে কেনাকাটা করুন, সবার ঈদ হোক আনন্দের। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটা ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আর এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।